বৃত্ত হচ্ছে আমাদের লেকচার আছে 2। বৃত্ত লেকচার নাম্বার 2। আচ্ছা, গতদিনে আমরা কি শিখছিলাম? বৃত্তের সমীকরণ শিখছিলাম। যে বৃত্তের সমীকরণ কি শিখছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই তো শিখছিলাম। আচ্ছা, এবং এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কি কি বের করা শিখছিলাম? কেন্দ্রে বের করা কি শিখছিলাম? মাইনাস জি কমা মাইনাস এফ। তারপর কি ব্যাসার্ধ, মানে রিকল করতেছি আমি গতদিন কি শিখছিলাম? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা তো শিখছিলাম। এবং বৃত্তের আরেকটা ফরম্যাট শিখছিলাম আমরা, সেটা হচ্ছে কি যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এবং এইখান থেকে আমরা শিখছিলাম কি বৃত্তের কেন্দ্র ইজ ইকুয়াল টু কি এইচ কমা কে, আর ব্যাসার্ধ আর, এই আরটাই তো আর কি বোঝাচ্ছে, এই শিখছিলাম আমরা। আচ্ছা, আজকে আমরা শিখবো কি যে এই বৃত্তটা আমাদের এক্স এবং ওয়াই অক্ষের ওপর কিভাবে থাকলে আমরা কোন ফরম্যাটের ম্যাথগুলো করতে পারি। অর্থাৎ আমি যেটা বুঝাইলাম যে প্রথমে যেটা শিখবো যে এটা ছিল আমাদের এক্স এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স আর হচ্ছে কি ওয়াই, এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যদি আমাদের বৃত্তটা এইভাবে থাকে এবং এইটুকু দূরত্ব যদি আমাদেরকে আর চিন্তা করি, আর এটা হচ্ছে বৃত্তের সেন্টার 0,0, তাহলে এই বৃত্তের সমীকরণ জানছিলাম কি আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে বৃত্তের কেন্দ্রই হচ্ছে আমাদের কি অরিজিনটা, অর্থাৎ 0,0। আচ্ছা, এবার এগুলো আমি মিশাই দিই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। যদি বৃত্তটা আমাদের এইভাবে থাকে তখন আমাদের এখান থেকে কি কি শিখতে পারি? অর্থাৎ বৃত্তটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসকে কি সেট করে গেছে, অর্থাৎ এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র সি, এইচ কমা কে, এইচ কমা কে, আর এটা হচ্ছে বৃত্তটা এক্স অ্যাক্সিস কে আমাদের এরকম করে ক্রস করে চলে গেছে। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখবো যে বৃত্তটা এক্স অ্যাক্সিস কে মূলত কতটুকু অংশ সেট করে গেছে সেইটুকুর আমরা মান বের করব। অর্থাৎ আমরা আজকে শিখবো হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের মান, এবং বৃত্তটা যদি আমাদের এইরকম ফরম্যাটে থাকে যে বৃত্তটা এবার হচ্ছে আমাদের এইভাবে আছে, বৃত্তের কেন্দ্র ধরে নিলাম এখানে, তাহলে এটা হচ্ছে কি বৃত্তর আমাদের ওয়াই অক্ষের খণ্ডিত অংশের মান, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স। তো এক্স অক্ষের খণ্ডিত অংশের মান বের করব এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশের মান বের করব, কিভাবে সেটা? আচ্ছা, এখানে একটা জিনিস দেখি যে যখন বৃত্তটা এই এক্স অ্যাক্সিসকে আমাদের কি খণ্ডন করে গেছে, একটা পাশ দেখবো আমরা, একটা জিনিস দেখলে আমাদের বাকিটা লাগবে না, অনুরূপ ভাবে বলে দিতে পারবো। দেখো, আমরা এই ফরম্যাটটা মুছাই দিলাম, এই ফরম্যাটটা নিয়ে কাজ করব। দেখো, আমাদের এটাকে একটু বাড়াই দিই, এক্স ধরে নেই, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি x1,0, আর এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের x2,0। এটার নাম দেই এ, এটার নাম দেই কি বি, দিতেই পারি আমরা। আর এটা ছিল আমাদের কিন্তু মূল বিন্দু 0,0। আচ্ছা, তাহলে এ আর বি, এ আর বি এর মানটা কতটুকু মূলত আমাদের? এ বি, এ বি এর ডিস্টেন্সের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু, যে কি এটা হচ্ছে আমাদের কি x1, এটা হচ্ছে x2, x1 মাইনাস x2 তার উপর হোল স্কয়ার
প্লাস এটা কি 0 মাইনাস 0 হোল স্কয়ার, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 0 স্কয়ার। তো আমরা লিখতে পারি কি এ বি ইজ ইকুয়াল টু x1 মাইনাস x2। এটা হচ্ছে আমাদের কি x অক্ষের খণ্ডিত অংশের মান। বাট x1 আর x2 এর ভ্যালু তো আমরা জানি না, জানি আমরা কি বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখি যে এ আর বিটা আমরা যদি করি যে এ বি কে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার, এই মানটা তো আমরা এখান থেকে পাইলাম। তো এখানে যদি আমি a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করি কি পাই, যে x1 প্লাস x2 হোল স্কয়ার প্লাস যদি দেই বাইরে হবে মাইনাস 2ab x1 x2। এই সূত্রটা পাই না আমরা অনুসিদ্ধান্ত হিসাবে। আচ্ছা, এটা শেখার আগে আমি ছোট্ট একটা জিনিস শেখাই, যেটা হচ্ছে আমরা কি সেকেন্ড পার্টে গিয়ে শিখবো বহুপদীর। যেমন ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা একটি কি আমাদের বহুপদীর সমীকরণ, যের অনেকগুলো পদ আছে, এবং দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সম্বলিত আর কি বহুপদীর সমীকরণ। আচ্ছা, এই সমীকরণের ভ্যালু পাই আমরা কয়টা, দুইটা মূল পাই দুইটা, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। আচ্ছা, আমরা বহুপদী যখন চ্যাপ্টারটাই পড়বো সেকেন্ড পার্টে, তখন আমরা একটা জিনিস শিখবো যে এই সমীকরণের মূল যদি দুইটা হয় আলফা কমা বিটা, অথবা আমি যদি কি x1 কমা x2 ধরে নিই, একই বিষয়, তাহলে x1 x2 ধরে নিলাম, দুইটা মূল পাবো। এই সমীকরণে যদি মিডল টার্ম করি বা ক্যালকুলেটরে সলভ করি, দুটো মূল পাবো আর কি, মানে দুইটা আমরা এখানকার এক্সাক্ট ভ্যালু পাবো। আর সেই ভ্যালু দুটার একটা সম্পর্ক আছে, যে মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু সি বাই এ। এটা হচ্ছে আমাদের বহুপদীক সমীকরণের একটা সূত্র। অর্থাৎ এরকম দ্বিঘাত সম্বলিত একটা সমীকরণের যে দুইটা মূল পাবো, সেই মূল দ্বয়ের যোগফল হবে x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইডেড x স্কয়ারের সহগ, আর ওই মূল দ্বয়ের গুণফল হবে কি c, অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড x স্কয়ারের সহগ। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা সেকেন্ড পার্টে গিয়ে আরো ভালো বিস্তারিত শিখবো। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় দেখো যে x1 x2 এটা সমান দেখলাম। আচ্ছা, তাহলে এর সুন্দর একটা আমরা জিনিস দেখতে পারি যে বৃত্তের যে সমীকরণটা আমরা লিখছিলাম, বৃত্তের সমীকরণটা কি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, যখন বৃত্তটা x অক্ষকে খণ্ডন করে চলে গেছে, তখন এই পয়েন্টগুলোতে দেখি কি আমরা, দেখো তো যে y এর মান 0 না, প্রত্যেকটা আমাদের ছেদবিন্দুর কি y এর মান 0 না, অর্থাৎ কোটির মান 0। তাহলে এখানে যতগুলো y আছে y গুলাকে 0 বাদ দিয়ে আমরা বৃত্তের সমীকরণ কি পাই, এটাও 0। তাহলে x স্কয়ার প্লাস 2gx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণ আর এই যে বহুপদীর এই সমীকরণটা কি একই না, যে দ্বিঘাত সমীকরণ পাইছি, যে x স্কয়ার এবং x এর সহগ আছে এবং কি c আছে। তাহলে এই সমীকরণে আমরা ধরো দুইটা মূল পাবো, সেই মূল দুটো হবে কি এই x1 আর x2। কারণ কি এই সমীকরণটা আমরা কি a আর b কে সেট করে চলে গেছে বৃত্তের সমীকরণটা, এটা বুঝতেছি। তাহলে এই সমীকরণের জন্য কি হবে, x1 প্লাস x2 মূল দ্বয়ের যোগফল হবে কি মাইনাস b বাই a, এখানকার b ছিল কি x এর সহগ, এখানকার b কি 2g, তাহলে লিখতে পারি কি মাইনাস 2g ডিভাইডেড কি এই x স্কয়ার সহগ কত 1। আচ্ছা, এটা বাদ দিলে কি 2g এ থাকে, তাহলে মূল দ্বয়ের গুণফল কি হবে x2 আর x1 গুণ করলে কি হয় যে c বাই 1, অর্থাৎ c এ থাকে। তাহলে x1 প্লাস x2 এর মান পাই কি 2g, আর x1 আর x2 এর গুণফল পাই কি আমরা c। সেই মান দুটো যদি এখানে বসাই দেই, তাহলে আমরা মূলত ab এর মান কি পাই, ab ইজ ইকুয়াল টু পাই যে x1 প্লাস x2 হচ্ছে কি 2g, তার উপর স্কয়ার অর্থাৎ 4g স্কয়ার মাইনাস x1 x2 এর মান কত c, 2c। পাইছি? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে কি পাই, 2 সামনে যদি আমরা এখান থেকে যদি 2 টা কমন নেই, তাহলে কি পাচ্ছি আমরা, যে আচ্ছা এখানে 2 না,
আমাদের দেখো এখানে কত x1 আর x2 এর মান আমাদের সূত্র অনুযায়ী কি ছিল, যে 2x1 x2, আর x1 x2 কি ছিল, c বাই a, c ছিল এটা আর a ছিল এটা। এখানে আমাদের y টা বাদ গেছিল, y টা বাদ গেছিল, তাহলে c, তাহলে এখানে আমাদের কি, যে মাইনাস 2g বাই কি 1, এখানে হচ্ছে কত c বাই 1, c এ থাকে, আচ্ছা 2c। তো এইখানে আমরা কি পাচ্ছি, যে রুট ওভার 4g স্কোয়ার মাইনাস c। তো এটা হবে কি আমাদের এবি, এবি হচ্ছে কি বৃত্তের এক্স অক্ষের উপর খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা, বোঝা গেছে। ঠিক সেম ভাবে ওয়াই অক্ষের জন্য কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, তো এখান থেকেই আমরা হচ্ছে রাখতে পারি বিষয়টা। তো আমাদের এই ফরম্যাটটাকে আরো তুমি ছোট করে নিয়ে আসতে পারো, করে নিয়ে আসলে কি হয়, যে এইখান থেকে কমন নিয়ে আমাদের বাইরে বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে একটা সূত্র আমাদের ভুল লিখছি, সরি, যে a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4ab, 4x1 x2, 4। তাহলে এটা হয়ে যেত আমাদের কথা 4। তাহলে a b এর মান তুমি পাচ্ছ কি, 4 যদি কমন নেই, 4 কমন নিয়ে সামনে নিয়ে আসলাম, তাহলে কি আসে 4, 4টা বাদ জি স্কোয়ার মাইনাস সি, এই 4 এর উপর রুট দিলে কি হয় 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এবি, তাহলে এই এবি হচ্ছে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশ। আমরা এই, যদি আমাদের এরকম একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলে যে এক্স অক্ষের খণ্ডিতাংশের মান বের করো, তাহলে জাস্ট বের করবো কি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে আমরা ওয়াই অক্ষের জন্য বের করতে পারবো। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষের জন্য কি হবে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হবে, ধরো আমাদের মান নেই এক্স, রুট ওভার 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি। এখানে ছিল কি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এখানে হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এখানে লিখি যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে, ধরো এক্স এর মানে এক্স এ দিই আর কি, রুট ওভার 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের শিখলাম এতক্ষণে, যে আমাদের প্রুফ হলো আর কি। আমরা ডিরেক্ট এটা জানি, মুখস্থ অনেকে করে ফেলি, বাট এটার প্রুফটা দেখাইলাম যেটা কিভাবে মূলত আসে, যে এই এক্স অক্ষের খাতিরে দেখালাম, পরবর্তী না ওয়াই অক্ষেরটা লাগলো না, ওটা আমাদের একই জিনিস অনুরূপ ভাবে। আচ্ছা, ম্যাথ কিভাবে আসে, কথা তো হচ্ছে এখানে যে ম্যাথ গুলো আর কিভাবে আমাদের আসবে আর আমরা কিভাবে সলভ করব। দেখো, এরকম দিবে, বৃত্তের যে কোনো একটা সমীকরণ দিবে, এটা একটা বৃত্তের সমীকরণ, আর বলবে এই বৃত্তের সমীকরণটার এক্স অক্ষের খণ্ডিতাংশের মান বের করো, এক্স অক্ষের খণ্ডিতাংশের মান বের করো, খণ্ডিতাংশের মান কত। এক্স অক্ষের খণ্ডিতাংশের মান যখনই বলবে তখন আমরা জানি কি এই মানটা সমান সমান যে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এখানে জি আর সি এর মান আমাদের দরকার। আচ্ছা, এই সমীকরণ থেকে জি এর মান কত, জি ইজ ইকুয়াল টু কত, এই যে মাইনাস 4 ডিভাইডেড কত 2, কত হচ্ছে আমাদের -2। আর সি এর মান কত, সি এর মান হচ্ছে কত -2, -2। মানে এই দুটো ভ্যালুকে আমরা যদি এখানে বসাই দেই, কত হয় 2 রুট ওভার জি স্কোয়ার এর মান কত 4 মাইনাস সি এর মান কত, সি এর মান কত প্লাস হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে কত 2 রুট ওভার 6। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশের মান। ঠিক সেম ভাবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান বের করতে বললে, যে ওয়াই অক্ষের জন্য, যে ওয়াই অক্ষের জন্য কি হবে, যে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এফ এর মান ঠিক এখান থেকে বের করবা, 6 ডিভাইডেড 2, এফ এর মান তখন হচ্ছে আমাদের কি 3, আর সি এর মান তো ফিক্সড -2, এটা এখানে বসাই দিলে যেটা পাবো ওটা অ্যান্সার। তো এক্স এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান হচ্ছে আমরা এভাবে বের করব। মানে এটা ইন্টারসেক্টর যে পয়েন্ট দুটো আছে না, এই পয়েন্ট দুটো কতটুকু অংশকে আমাদের সেট করে দেয়, মানে বিভেদ করে দেয়, সেই মানটুকু বের করতে বলছে। আচ্ছা,
এটা ছিল আমাদের এইটুকুর পার্ট আর কি। এখন দেখো, এখন আমরা যে জিনিসটা শিখব খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক ম্যাথকে এইবারের যে টপিকটা শিখবো এই টপিকটা ইজি করে দেয়। তো আমরা শিখবো হচ্ছে বৃত্ত, মানে বৃত্তের অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত। স্পর্শ করার শর্ত, স্পর্শ করার শর্ত অর্থাৎ আগের বার তো দেখছিলাম আমরা কি তারা অক্ষকে কি ছেদ করে চলে যায়, এবার দেখবো হচ্ছে বৃত্তটা অক্ষকে আমাদের স্পর্শ করে গেছে, অর্থাৎ স্পর্শ করে জাস্ট একটা পয়েন্টকে স্পর্শ করে চলে গেছে। তখন বৃত্তটার আমাদের ইকুয়েশনটা কিভাবে চলে আসবে? দেখো, যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে দেয়, আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ, তো বৃত্তের কেন্দ্র হচ্ছে কি সি, কেন্দ্র হচ্ছে সি, এইচ কমা কে, তাই তো, এইচ কমা কে না? আচ্ছা, তাহলে দেখো তো বৃত্তটা যেখানে যে পয়েন্টে স্পর্শ করে যায় ওই পয়েন্টটার বা ওই বিন্দুটার আমাদের স্থানাঙ্ক কত হয়, কোঅর্ডিনেট কত হয়? কোঅর্ডিনেট কি হয় দেখো তো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আগাতে আগাতে কি আমাদের এক্স, তারপর কি আস্তে আস্তে উপরের দিকে কি ওয়াই, ওয়াই না? তাহলে এই যে এইচ কমা কে পাইছি আমরা, তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে কি আমাদের এইচ কমা জিরো। এটা কি এইচ কমা জিরো না? এই পয়েন্টটা, এটা হচ্ছে কি সি, এটার নাম দিলাম আমরা হচ্ছে এ। তাহলে এই বৃত্তের জন্য এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? সিএ। সিএ ইজ ইকুয়াল টু কি বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের ব্যাসার্ধ, সিএ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে সিএ আমাদের কি দৈর্ঘ্যের সূত্র অ্যাপ্লাই করতে পারি না? তাহলে সিএ ইজ ইকুয়াল টু কি হয়, রুট ওভার এইচ মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কে মাইনাস জিরো হোল স্কয়ার, কে মাইনাস জিরো হোল স্কয়ার। তাহলে সিএ ইজ ইকুয়াল টু কি আসে, যে দেখো রুট ওভার কে স্কোয়ার, অর্থাৎ সিএ ইজ ইকুয়াল টু আসে হচ্ছে কে, আর সি এর মানটা কি ছিল আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা একটা জিনিস জানলাম কি, যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধর মান হয় ওই বৃত্তের কেন্দ্রের কোটির মানের সমান। বোঝা গেল? এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। আচ্ছা, যদি বৃত্তটা এবার আমাদের এইভাবে স্পর্শ করে যাইতো, এখানে আমাদের কেন্দ্র হতো এইচ কমা কে, তখন বৃত্তের ব্যাসার্ধ হইতো কি এইটা, আর এটা হচ্ছে আমাদের কিসের মান, এইচ এর মান। তো আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি, যদি যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, কেন্দ্রের কোটি। মডুলাস চিহ্ন দিলাম কারণ কেন্দ্রের কোটি কি আমাদের মাইনাসও থাকতে পারে, মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে, কোটি। আর যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তো ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে কি কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ত। এই শর্ত দুটো জানলে অনেক এমসিকিউ আমরা খুব দ্রুত পাবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ দেখি যেটা কিভাবে মূলত এমসিকিউ চলে আসে। আচ্ছা, যেমন ধরো আমরা বললাম ঠিক পরে আগে যেটা দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা বৃত্ত। আর বললাম যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে, বললাম যদি স্পর্শ করে
তাহলে ব্যাসার্ধর মান আমরা কি লিখবো? তো এখানে আমরা একটা কি এই বৃত্তের কেন্দ্র তো পাবো না, কেন্দ্র কত হবে বলতো? কেন্দ্র কেন্দ্র হয়ে যাবে কি যে -2 ডিভাইডেড -2 আর কত 6 ডিভাইডেড -2 কত আসে? হচ্ছে 1 কমা আমাদের হচ্ছে -3 এটা। এভাবে বৃত্তের কেন্দ্রটা বের করে নেব। কেন্দ্রের মানটা যদি বলে দেয় শর্ত অনুযায়ী যে x অক্ষকে স্পর্শ করে, তাহলে ডিরেক্ট আমরা লিখতে পারি এই বৃত্তের জন্য ব্যাসার্ধ হবে x অক্ষকে স্পর্শ করলে কার সমান? কোটির মানের সমান। কোটি, কেন্দ্রের কোটি। কেন্দ্রের কোটি কত? -3। মডুলাসের মধ্যে 3 দিলে আমাদের কত? 3। কারণ ব্যাসার্ধ হচ্ছে কি একটা দৈর্ঘ্যের মানের সমান, তো দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে ব্যাসার্ধ r হবে 3। কোন শর্তে? যখন এটা x অক্ষকে স্পর্শ করে। যদি বলতাম y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হতো কার সমান? ভুজের সমান। ভুজের মান কত? 1। তাহলে ব্যাসার্ধের মান হয়ে যেত 1। এটা হচ্ছে আমাদের শর্ত, কখন কোন অক্ষকে স্পর্শ করলে কি কন্ডিশন চলে আসে। বুঝতে পারছি? আচ্ছা, আরো একটা জিনিস দেখি, যদি বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে এবং এই বৃত্তের যদি আমাদের মানে সমীকরণটা যদি এই ফরম্যাটে দেওয়া থাকে, যদি বৃত্তের সমীকরণটা আমাদের x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এই ফরম্যাটে দেওয়া থাকে, তাহলে আমাদের শর্ত হবে g² c। আর y অক্ষকে স্পর্শ করলে শর্ত হবে f² c। যদি বৃত্তটা আমাদের উভয় অক্ষকে স্পর্শ করে, যদি উভয় অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ বৃত্তটা যদি আমাদের এই ফরম্যাটে থাকে যে এই পয়েন্ট থেকে এখানে একটা হালকা স্পর্শ করে আসলো, এই পয়েন্ট থেকে এখানে হালকা স্পর্শ করছে, এখানে হালকা স্পর্শ করছে, যদি এইরকম বৃত্ত থাকে আর এই বৃত্তের সমীকরণটা যদি এটা দেওয়া থাকে, তাহলে শর্ত হবে g² f² c। c হচ্ছে এই কনস্ট্যান্টের মান। বোঝা গেছে? এটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করলে g² c, y অক্ষকে স্পর্শ করলে f² c। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে হবে কি g² f² c। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এইগুলো নিয়ে আমাদের ম্যাথ আছে, আমরা আগে কনসেপ্ট পড়ি, কনসেপ্টের পরে আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে যাব। হিউজ ম্যাথ প্র্যাকটিস করাবো, অফলাইনেও করাবো, অনলাইনেও করাবো। আচ্ছা, এরপর আমরা যেটা শিখব, যে বৃত্তের সমীকরণ নির্ণয়ের টার্মগুলা, যে বৃত্তের সমীকরণ নির্ণয়। অর্থাৎ কেমন প্রশ্ন থাকবে? প্রশ্ন হবে এরকম যে ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্কের মান দেওয়া থাকলে, স্থানাঙ্ক মান থাকলে সমীকরণ কত? অর্থাৎ বৃত্তের সমীকরণ কত? বৃত্তের সমীকরণ কত? আচ্ছা, কেমন? যে আমি এটা একটা বৃত্ত, আর এই বৃত্তের এটা হচ্ছে ছিল আমাদের কি কেন্দ্র সি, এবং এই বৃত্তের যদি ব্যাসার্ধ আমাদের এটা দেওয়া থাকে, এটা কি ব্যাস? ব্যাসার্ধ, এটা হচ্ছে পুরো ব্যাসার্ধ নিয়ে হচ্ছে আমাদের কি এটা ব্যাস। ধরো এটা হচ্ছে এ হচ্ছে, এটা হচ্ছে বি। এই এ এর একটা মান দেওয়া আছে, মানটা হচ্ছে কি x1, x2 মানে কোঅর্ডিনেটটা। আর বি এর হচ্ছে কত? এক্স, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে x1 x2 না, x1 y1 দেই, x1 y1, এটা হচ্ছে কি x2, y2। তো এখন বললাম এই বৃত্তটার সমীকরণ কত? সমীকরণ কত? ধরো এগুলো ভ্যালু দেওয়া থাকবে যে 1, 2 অথবা কি যে -3, 5। এখন এইরকম দুটো বিন্দু দেওয়া থাকবে বলে বৃত্তের সমীকরণ কত, এরকম একটা মান দেওয়া থাকবে। বোঝা গেছে? আচ্ছা, তো তখন আমরা বৃত্তের সমীকরণটা কিভাবে বের করব? এটা দুইটা প্রসেস আছে।
একটা প্রসেস একদম খুবই সিম্পল, আমাদের পূর্বের বেসিক থেকে করতে পারি। ওটা আগে বলে দিই, যে আমি বলি হচ্ছে কত, প্রসেস নাম্বার 1। প্রসেস 1, প্রসেস 1টা কি? দেখো, আমরা যখন স্ট্রেট লাইন পড়ছি অর্থাৎ সরল রেখা যখন পড়ছি, তখন একটা জিনিস পড়ছি না, যে একটা স্ট্রেট লাইনের দুই প্রান্তের যদি স্থানাঙ্কের মান দেওয়া থাকে, একদম মিডল পয়েন্টের স্থানাঙ্কের মান কত হয়, যে এইটা স্থানাঙ্ক এটা স্থানাঙ্ক দেওয়া আছে, তাই মিডল পয়েন্টের অর্থাৎ এটার স্থানাঙ্ক কি হবে, জাস্ট যোগ করে 2 দ্বারা ভাগ, x1 প্লাস x2 ডিভাইডেড 2, কমা y1 প্লাস y2 ডিভাইডেড 2। এটা জানছি না, তাহলে বৃত্তের কেন্দ্র আমরা বের করে নিয়ে আসতে পারবো। কেন, ধরো মান দেওয়া থাকবে, মান দেওয়া থাকে, তাই বৃত্তের কেন্দ্র পাবো এভাবে। যদি বৃত্তের কেন্দ্রই আমরা পাই কি h, k পেয়ে গেলাম, এবং বৃত্তের আমরা তাহলে কি ব্যাসার্ধ বের করতে পারবো না, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি দূরত্বের সূত্র অ্যাপ্লাই করলে তো আমরা একটা ব্যাসার্ধ পাবো, এখানে দূরত্বের সূত্র অ্যাপ্লাই করলে ব্যাসার্ধ পাবো। সি আর বি, সি বি দূরত্ব মানে হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ না? আচ্ছা, কেন্দ্রর ব্যাসার্ধর মান যদি আমরা জানি থাকি, তাহলে প্রথম দিনেই মানে প্রথম লেকচারে আমি বলছিলাম কি, যে কেন্দ্র h, k যদি হয় আর ব্যাসার্ধ যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় খুবই ইজি। জাস্ট আমরা লিখবো কি, যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। জাস্ট এটা করবো, আরেকটু এক্সপ্লেইন করবো, অ্যান্সার হয়ে গেছে। তাহলে এখানে প্রথম স্টেপ কি করছি, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করছি, দেন ওই কেন্দ্রের স্থানাঙ্ক থেকে যে কোনো একটা পয়েন্টের দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে দূরত্ব বের করব, আর ওই দূরত্বটাকে লিখবো হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ পেলাম, কেন্দ্র পাইলাম, এনফ, বৃত্তের সমীকরণ হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছিল আমাদের প্রথম প্রসেস। দ্বিতীয় প্রসেসটা কি? দ্বিতীয় প্রসেসটাই আমরা নর্মালি মনে রাখার চেষ্টা করব, ওটা কারণ ম্যাথটাকে অনেক ইজি করে দেয়। আচ্ছা, কি সেটা দেখি। এটা হচ্ছে প্রসেস 1 গেল, আমরা লিখবো হচ্ছে প্রসেস 2। প্রসেস 2, প্রসেস 2টা হচ্ছে ডিরেক্ট দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, ডিরেক্ট বৃত্তের সমীকরণ লিখবো। কিভাবে দেখো, আমি এখানে সঞ্চার পথ, ওই যে বলছিলাম কি বৃত্ত একটা মূলত নির্দিষ্ট দূরত্ব থাকা অবস্থায় অসংখ্য বিন্দুগুলার সঞ্চার পথ, অসংখ্য বিন্দুর সঞ্চার পথটাই হচ্ছে আমাদের কি বৃত্তটা। আচ্ছা, এই সঞ্চার পথের মধ্যে উপস্থিত যে কোনো একটা বিন্দু আমি ধরে নেই পি সমান সমান x, y ধরে নিতেই পারি না, কারণ আমরা সঞ্চার পথ বের করার সময় শিখছিলাম কিন্তু সরলরেখায়। আচ্ছা, তাহলে আমি এ থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা টানি এবং বি থেকে পি পর্যন্ত এটা ডিস্টেন্সটা টানি, টানছে, টানলাম। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে, দেখো তো এখানে একটা ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে না, যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা মূলত কেমন ত্রিভুজ, সমকোণী, সমদ্বিবাহু না সমবাহু? সুন্দর করে একবার অতীতের কথা মনে করো, অতীতে কি শিখছিল ছোটবেলায়, যে একটা বৃত্তের যদি আমরা অর্ধেক করি, অর্ধবৃত্তে উৎপন্ন যে কোনো কোণেই 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তের মধ্যে তুমি যে কোনো কোণে যদি টানো না কেন, এই কোণটা হয়ে যায় কত, 90 ডিগ্রি। যে কোনো ভাবে যদি কোণ আঁকো, এটা হয়ে যাবে কত, আমাদের 90 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে যেহেতু এটা আমাদের ছিল ব্যাস, এটা ছিল আমাদের ব্যাস, তাহলে এটা হচ্ছে কি অর্ধবৃত্ত, তাহলে এটা হয়ে গেছে অটোমেটিক ভাবে কি 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কত, পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমরা দেখি তো, যে এই এপি একটা স্ট্রেট লাইন যার দুইটা প্রান্ত দেওয়া আছে, কি বিপি একটা স্ট্রেট লাইন যার দুইটা প্রান্ত দেওয়া আছে। আচ্ছা, এপি এর স্লোপ বের করতে পারি না? স্লোপ অফ কি এপি, এপি স্লোপ অফ এপি কি হবে, মানে ঢালটা কি হবে, যে আমরা জানি কি ডেল ওয়াই ডিভাইডেড কি ডেল এক্স, অর্থাৎ ঢালটা লিখি এম, ডেল ওয়াই এর মান কত, যে y1 মাইনাস ওয়াই ডিভাইডেড লিখতে পারি একবারে কি, আচ্ছা আমি ওয়াই ওয়ানটা পরে দিই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, নিচে লিখছি কত আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান, এইটা থেকে এটা স্লোপ বের করলাম। ঠিক সেম ভাবে আমরা এটা করি, যে স্লোপ অফ বিপি, মানে এই স্ট্রেট লাইনটা স্লোপ কি হবে, স্লোপ কি হবে, এটা হচ্ছে m1 দেই, m2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই কত এখানে ওয়াই, জাস্ট হলো ওয়াই, আর এটা ছিল y2, তো আমরা লিখতে পারি y মাইনাস y2 ডিভাইডেড লিখতে পারি কি x মাইনাস x2 লিখতে পারি। আচ্ছা, এই ঢাল
আর এই ঢালটা আমরা বের করলাম। এখন বিষয় হচ্ছে সরল রেখা আরো একটা জিনিস শিখে আসছো, সেটা মনে করে দেখো। দুটা সরল রেখা পারপেন্ডিকুলার তখনই হয় যখন তাদের স্লোপ দ্বয়ের গুণফল হয় হচ্ছে আমাদের -1। অর্থাৎ দুটা সরল রেখা পরস্পর 90 ডিগ্রি অবস্থায় থাকবে যদি এদের স্লোপের মান আমরা গুণ করলে -1 পাই। অর্থাৎ ঢাল দ্বয়ের গুণফল -1 হলেই দুটা সরলরেখা পরস্পর 90 ডিগ্রি অবস্থায় থাকে। তাহলে এই এই রেখা আর এই রেখা আমাদের তো 90 ডিগ্রি আছে, বোঝা যাচ্ছে। তাহলে এর ঢাল আর এর ঢাল গুণ করলে কত হবে আমাদের? -1, তাই তো? তো আমরা এই m1 আর m2 গুণ করব। m1 আর m2 গুণ করলে আমরা কত মান পাবো? -1। তো আমরা লিখবো কত? যে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। m1 এর মান কত বলো তো? y মাইনাস y1 ডিভাইডেড x মাইনাস x1 ইন্টু m2 এর মান কত? y মাইনাস y2 ডিভাইডেড x মাইনাস x2 ইজ ইকুয়াল টু -1, তাই তো? আচ্ছা, এখানে আমি এবার আর গুণন করি, এই দুটোকে আর গুণন করে এই পাশে নিয়ে আসি। তাহলে আমাদের ডিরেক্ট ইকুয়েশনটা দেখো দাঁড়ালে কি হয়, যে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, তারপর এটা তো যোগ আকারে থাকে, প্লাস যে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশনটা চলে আসে। এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো, ডিরেক্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ অর্থাৎ এটা এখন পর্যন্ত ইজি হয় নাই, কারণ তোমরা পড়লা যে হঠাৎ, সেই জন্য মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে জটিল। জটিল না, দেখো প্রশ্নটা কিভাবে থাকবে। এইখানে দেখো দুইটা প্রান্ত এরকম দেওয়া থাকবে, ব্যাসের দুই প্রান্ত, এবং ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্কের আমাদের মান দেওয়া আছে। বললাম 1,2 আর এটা করলাম হচ্ছে কত 3,4। এ আর বি দুটার আমাদের স্থানাঙ্ক দেওয়াই আছে দুইটা। তো এখন বললাম এই বৃত্তের সমীকরণ কত? সমীকরণ কত? সমীকরণ বের করার জন্য আমরা এটা ইউজ করব। এটা কি বলা আছে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। আমরা লিখি একবার যে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, জাস্ট x এর কারবার, প্লাস এবার y এর কারবারে যাব, যে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, y এর কারবার শেষ, ইজ ইকুয়াল টু 0। এখানে x কনস্ট্যান্ট, এটা হচ্ছে সঞ্চার পথের ওই p ধরে নিয়েছিলাম x। তাহলে x টা ফিক্সড, মাইনাস x1 এর মান কত? এটাও লিখতে পারো, ওটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। এই x1 এর মান কত? আমাদের হচ্ছে 1 ইন্টু x মাইনাস x2 এর মান কত? 3। আচ্ছা, প্লাস y মাইনাস y1 কত? 2 ইন্টু y মাইনাস y2 এর মান কত? 4 ইজ ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে এখানে গুণ করি, এখানে গুণ করে যেটা ইকুয়েশনটা শর্ট করব সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বোঝা গেছে? একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই বৃত্তের সমীকরণের মান হবে এই ফরম্যাট। এটা মুখস্থ রাখবো আমরা, জাস্ট এক্স এর কারবার প্লাস ওয়াই এর কারবার ইজ ইকুয়াল টু 0, শর্টকাট মনে রাখার জন্য। আচ্ছা, এটা ছিল আমাদের একটা পার্ট। এখন আরেকটা জিনিস শিখবো আমরা। একটা জিনিস দেখো, বৃত্তের মধ্যে বিন্দুর অবস্থান নির্ণয়, এটা শিখবো। বৃত্তের মধ্যে বিন্দুর অবস্থান নির্ণয় অর্থাৎ কি? ধরো আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ। এখন বললো এখানে একটা বিন্দু দিল যে হচ্ছে যে আলফা কমা বিটা। এই বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত? আচ্ছা, এই বৃত্তের সমীকরণ ধরো এটা
বৃত্তের কেন্দ্র এটা। এখন বৃত্তের মধ্যে অবস্থিত যে কোনো জায়গায় কিন্তু আমাদের হতে পারে বিন্দুটা। বিন্দুটা কি আমাদের কি বাইরে হতে পারে না, যে আলফা কমা বিটা। বিন্দুটা কি আমাদের এই উপরস্থ হতে পারে না, আলফা কমা বিটা। বিন্দুটা কি আমাদের বৃত্তের ভিতরে হতে পারে না, আলফা কমা বিটা। তিন জায়গায় হতে পারে, একটা কি বৃত্তের বাহিরে, একটা বৃত্তের উপরস্থ, একটা কি বৃত্তের ভিতরে। বাহিরে, উপরস্থ আর ভিতরে, অর্থাৎ তিন রকম আমাদের মান দেখাবে। অর্থাৎ আমি বলি নাম্বার 1, যদি কিছু না, জাস্ট এই বিন্দুটা আমরা এই সমীকরণের মধ্যে ইনপুট করব, অর্থাৎ এক্স এর জায়গায় বসাবো আলফা, ওয়াই এর জায়গায় বসাবো কি বিটা, আর ব্যাসার্ধের মান তো দেওয়াই থাকবে। এটাকে আমরা এভাবে একটু সাজায় নিতে পারি, যে এভাবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই মানটা থেকে আমরা বের করব। যদি এক্স এর জায়গায় আমরা লিখতে পারি কি আলফা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটার ভ্যালু যদি আমাদের কি 0 থেকে বড় হয়, 0 থেকে যদি বড় হয়, তাহলে আমরা বলবো কি বিন্দুটি বাহিরে অবস্থিত, বাহিরে অবস্থিত। আচ্ছা, দ্বিতীয়ত আমরা দেখবো কি, যদি দেখো যদি বিন্দুটা বৃত্তের উপরস্থ অবস্থিত হয়, তাহলে এই বিন্দুটা কি এই বৃত্ত এই সমীকরণকে সিদ্ধ করবে না, মানে এটার মানটা কি বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের মান যদি 0 হয়, তবে বিন্দুটি উপরস্থ অবস্থিত, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত বা উপরস্থ, উপরস্থ অবস্থিত, উপরস্থ অবস্থিত। আচ্ছা, 3 নাম্বার, যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ লেস দেন কি আমাদের 0 হয়, অর্থাৎ নেগেটিভ মান আসে, তবে বিন্দুটি এই যে বৃত্তের ভিতরে অবস্থিত, ভিতরে অবস্থিত। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের 3টা কেস এই বৃত্তের জন্য। বৃত্তের মধ্যে একটা বিন্দুর অবস্থান আমরা কিভাবে বের করবো সেটা, এটা এমসিকিউ অসংখ্যবার আসছে, বোর্ডে আসে, আবার অ্যাডমিশনেও বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলো চলে আসে। সো আমরা জাস্ট এভাবে মানে এই বিন্দুর এই সমীকরণের মধ্যে ঢুকাই দিয়ে অপশন টেস্ট করবো, যে প্লাস আছে না মাইনাস আছে এই অনুযায়ী। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার 2 এর অংশ। আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট আমি বলে আজকের হচ্ছে লেকচারটা শেষ করব। এবং এই লেকচার শেষ করা মানে হচ্ছে আমাদের অসীম স্যারের 4.1 শেষ হওয়া, 4.1 শেষ হয়ে যাওয়া। মূলত বৃত্তটা হচ্ছে কি দুইটা পার্টে অংশ বিভক্ত আর কি, 4.1 আর হচ্ছে 4.2। তো আমরা এখানে 4.1টা শেষ করব দুটা লেকচারে, 4.2 আরো আমাদের এরকম লাগবে। জাস্ট এখানে শেষ করো না, পরের দিন আমরা জাস্ট ম্যাথ প্র্যাকটিস করব, পরের দিন 4.1 এর অসংখ্য ম্যাথ প্র্যাকটিস করব। বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দুটি বৃত্তের অবস্থানের শর্ত। এটা হচ্ছে হেডলাইন, হেডলাইনটা বুঝি নাই তাই তো? দেখো, দুটা বৃত্ত, বৃত্ত দুটো আমাদের পরস্পরকে এভাবে স্পর্শ করে থাকতে পারে না। এটা কি বৃত্তের কেন্দ্র, ধরেন এটা C1 বৃত্ত, এটা হচ্ছে কি C2 বৃত্ত, এটা একটা অবস্থান। আবার কি বৃত্তগুলো আমাদের এভাবে থাকতে পারে না, দূরে আছে। আবার আচ্ছা, আমি দুটাই আগে দেখাই, এই দুটো অবস্থান, যে বৃত্তের কেন্দ্র ছিল এটা হচ্ছে কি ধরো 1 C1, এটা হচ্ছে কি C2 এর কেন্দ্র। আচ্ছা, এটা হচ্ছে কি বৃত্তের এইটুকু হচ্ছে কি এই বৃত্তের প্রথম বৃত্তের ব্যাসার্ধ না R1, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত R2। দেখো, এই বৃত্তের আমি যদি C1 থেকে C2 এর দূরত্ব চিন্তা করি, কত হয় C1 C2 এর দূরত্ব কি হবে,
দুটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের মানের সমান না, যে r1 যোগ r2। যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তো দেওয়া থাকবে, স্থানাঙ্ক থেকে দূরত্ব বের করে এবং দুটা বৃত্তের ব্যাসার্ধ যদি আমি যোগ করি, তাহলে আমরা বলতে পারি দুটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে। কি বলতে পারি? তারা পরস্পর বহিঃস্পর্শ করে। এদেরকে আমরা বলতে পারি বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে। বুঝতে পারছি? আচ্ছা, দুটা বৃত্ত আমাদের কি দূরেও থাকতে পারে এবং একটা বড় বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আমাদের কিন্তু প্রবেশ করে থাকতে পারে। এটা হচ্ছে ধরো বড় বৃত্তের আমাদের কেন্দ্র, এটা ধরো ছোট বৃত্তের কেন্দ্র, একটু এভাবে নিলাম। তো বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে কি C1, ছোট বৃত্তের কেন্দ্র ধরে নিলাম কি C2। দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি এইখান থেকে এইটুকু। বা এই পাশে না দিয়ে আমরা এভাবে দিতে পারি যে এইখান থেকে পুরোটা অ্যাড করে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কি A। আচ্ছা, দুইটা পার্ট, এবং এখানে হচ্ছে কি C1, এখানে হচ্ছে কি আমাদের C2। এটা হচ্ছে ব্যাসার্ধ R1, এটা হচ্ছে আমাদের R2। তো দেখো বৃত্ত দুটো যদি দূরে থাকে, তাহলে আমি C1 আর C2 এর যদি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি, সেই দূরত্ব কি R1 আর R2 যোগফলের সমান হবে? কখনোই না। তখন হয়ে যাবে কি যে C1 আর C2 এর দূরত্ব ইজ গ্রেটার দ্যান R1 যোগ R2। এরা কি তারা পরস্পরকে স্পর্শই করবে না, এটা হচ্ছে কি স্পর্শ করবে না, স্পর্শ করবে না। আর এখানে কি হয়, যদি আমি চিন্তা করি এইটুকু ছিল হচ্ছে R2 দূরত্ব, আর এই পুরাটা এই C1 আর হচ্ছে কি আমাদের এই A, এটা হচ্ছে আমাদের কি বড়টুকু ব্যাসার্ধ, এটা হচ্ছে R1। তো এখানে আমরা দেখব এদের মধ্যকার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি চিন্তা করি যে C1 আর C2 is less than R1 যোগ R2, এটা কন্ডিশন। অথবা আমরা বলতে পারি কি যে R1 বিয়োগ R2 একই কথা। তাহলে এটা বলতে পারি আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে। বুঝতে পারছি কন্ডিশন গুলা? তো দুটি বৃত্তের অবস্থানের শর্ত হচ্ছে এটা, কখন কিভাবে অবস্থান করবে। তো 4.1 এর থিওরি লেকচার হচ্ছে আমাদের এই পর্যন্ত। 4.1 এর ম্যাথ গুলা আমি হচ্ছে নেক্সট দিন করাবো। ম্যাথ গুলা যতগুলা সম্ভব প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা দুটা করে ম্যাথ করার চেষ্টা করব। এটা হচ্ছে 4.1 এর কনসেপ্ট গুলা। আচ্ছা, তাহলে আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবা, এতে আমি একটু ইন্সপায়ার্ড হব যে ক্লাস বানানো। অফলাইনে তোমাদের যাদেরকে পড়াচ্ছি আমি, তাদেরকে অফলাইনে তো আমি দিচ্ছি এটার সব সার্ভিস, অনলাইনে দিচ্ছি যাতে তোমার এটা আবার নিজেরা দেখে কনসেপ্টগুলো ঠিক করে নিতে পারো। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো।